আসলে কিছু গল্প সময়ের স্রোতে কেমন যেন হারিয়ে যায়, তাই না? আর কিছু নায়কের নামও নতুন প্রজন্মের কাছে অচেনা হয়ে পড়ে। আজ আমরা বাংলাদেশের ফুটবলের এমনই এক কিংবদন্তির গল্প বলবো, যার নামটা হয়তো অনেকেই প্রায় ভুলতে বসেছে। চলুন সেই সোনালি অধ্যায়েরই এক পাতা উল্টে দেখা যাক। ভাবুন তো, একজন ভক্তের ব্লগ থেকে নেয়া শুধু এই একটা লাইন, এই একটা লাইনই কিন্তু পুরো গল্পের সুরটা বেঁধে দেয়। তো এই বিষণ্ণ কিন্তু ভীষণ গর্বের অনুভূতিটা নিয়েই চলুন আমরা মনে মুন্নার জগতে প্রবেশ করি। তো কে ছিলেন এই কিংব্যাক? আমাদের এই গল্পের একেবারে কেন্দ্রে আছেন মোহাম্মদ মুনিম মুন্না। তিনি কিন্তু শুধু একজন খেলোয়াড়ই ছিলেন না, ছিলেন আস্ত একটা প্রজন্মের অনুপ্রেরণা। কিং ব্যাক মানে রক্ষণের রাজা। নামটা শুনলেই কিন্তু বোঝা যায় মাঠে তার দাপটটা ঠিক কেমন ছিল। তিনি ছিলেন দলের জন্য একটা দেয়ালের মতো, যাকে টপকানো এক কথায় প্রায় অসম্ভব ছিল। তাহলে কি এমন ছিল তার মধ্যে যা তাকে কিংবদন্তি বানিয়েছিল? দেখুন, তার ডিফেন্সিভ স্কিল ছিল এক কথায় অবিশ্বাস্য। মাঠে নেতৃত্বটা যেন তার সহজাত ছিল। আর ক্লাবের প্রতি আনুগত্য, আবাহনীর জন্য তার ভালোবাসা ছিল প্রশ্নাতীত। এর সাথে ছিল তার প্রফেশনালিজম। এই সব কিছু মিলিয়েই কিন্তু একজন মনে মুন্না। আচ্ছা, মনে মুন্নার গল্পটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের একটু টাইম ট্রাভেল করে পেছনে যেতে হবে। ঠিক সেই সময়টায় যখন বাংলাদেশের ফুটবল তার সেরা সময়টা পার করছিল। ভাবা যায়, একটা সময় ছিল যখন এ দেশে ক্রিকেট না, ফুটবলই ছিল মানুষের প্রধান আকর্ষণ, প্রথম ভালোবাসা। স্টেডিয়ামগুলো থাকত একেবারে কানায় কানায় পূর্ণ, মানে ২০,০০০-এরও বেশি মানুষ একসাথে গলা ফাটাচ্ছে। কি সাংঘাতিক একটা দৃশ্য! আর এই পুরো উন্মাদনার একদম সেন্টারে ছিল কোনটা জানেন? ঢাকা ডার্বি, মানে আবাহনী বনাম মোহামেডান। একদিকে ছিল নতুন প্রজন্মের ক্রেজ আবাহনী, মুন্নার নিজের ক্লাব, আর অন্যদিকে ঢাকার ফুটবলের আর এক পরাশক্তি মোহামেডান। এই লড়াইটা কিন্তু শুধু মাঠের খেলার মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা ছড়িয়ে পড়েছিল সমর্থকদের রন্ধ্রে রন্ধ্রে। ওই সময়ের উত্তেজনাটা আসলে এই ম্যাচকে ঘিরেই ছিল। দেখুন, স্বাধীন বাংলাদেশে ৭২ সালে প্রথম ফুটবল ম্যাচ হয়, আর তারপর থেকে কিন্তু ফুটবলের জনপ্রিয়তা শুধু বেড়েছে। ৮০ দশকে এসে তো ঢাকা ডার্বি হয়ে গেল দেশের সবচেয়ে বড় স্পোর্টিং ইভেন্ট। আর তখন মোহামেডানের টানা ৩বার লিগ জেতাটা এটাই বুঝিয়ে দেয় যে কম্পিটিশনটা কী লেভেলের ছিল। আর ফুটবলের এই যে স্বর্ণযুগ, ঠিক এর চূড়াতেই যেন ধ্রুবতারার মতো উদয় হয়েছিল মনেম মুন্নার। ব্যাপারটা এমন যে তার ক্যারিয়ার আর বাংলাদেশের ফুটবলের সেরা সময়টা যেন একই সুতোয় বাঁধা ছিল। তার শুরুটা কিন্তু হয়েছিল একেবারে পায়োনিয়ার লিগের পোস্ট অফিস ক্লাব থেকে। সেখান থেকে মুক্তিযোদ্ধার সংসদ ঘুরে ফাইনালি ১৯৮৭ সালে তিনি যোগ দেন তার স্বপ্নের ক্লাব আবাহনীতে। আর বলতে গেলে ওখান থেকেই তার কিংবদন্তি হওয়ার আসল যাত্রাটা শুরু হয়। ২০ লক্ষ টাকা, ভাবা যায়? ১৯৯১ সালে এই টাকায় আবাহনী তাকে দলে নিয়েছিল। আর এটা তখন শুধু বাংলাদেশের না, পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটা রেকর্ড ছিল। এই একটা তথ্যই কিন্তু যথেষ্ট তার স্টারডমটা বোঝার জন্য। কিন্তু মুন্নার কাছে টাকার চেয়েও বড় ছিল ক্লাবের প্রতি তার ভালোবাসা, তার আনুগত্য। একটা ঘটনা বলি, ৯০ দশকে দেশের সব বড় বড় প্লেয়াররা যখন টাকার জন্য মুক্তিযোদ্ধা ক্লাবে চলে যাচ্ছিল, তখন একা মুন্না আবাহনী ছাড়েননি। তিনি একদল তরুণ প্লেয়ারদের নিয়ে আবাহনীর হাল ধরেছিলেন। এই জিনিসটা কিন্তু সচরাচর দেখা যায় না। শুধু দেশেই না, দেশের বাইরেও তার প্রতিভার কদর ছিল। তিনি কিন্তু কলকাতার বিখ্যাত ক্লাব ইস্ট বেঙ্গলের হয়েও খেলেছেন। আর সেখানেও তিনি এতটাই জনপ্রিয় হয়েছিলেন যে সমর্থকদের মন জয় করে ক্লাবকে টাইটেলও জিতিয়েছিলেন। তবে তার কেরিয়ারের সবচেয়ে বড়, সবচেয়ে গৌরবের মুহূর্তটা সম্ভবত এসেছিল ১৯৯৫ সালে। কি হয়েছিল তখন? তারই নেতৃত্বে বাংলাদেশ প্রথমবারের মতো একটা আন্তর্জাতিক শিরোপা জেতে। মিয়ানমারে অনুষ্ঠিত সেই ৪ জাতি টাইগার ট্রফি জয় ছিল দেশের ফুটবলের জন্য এক ঐতিহাসিক ঘটনা। কিন্তু সব ভালো গল্পেরই তো একটা শেষ থাকে, তাই না? দুঃখজনকভাবে মনেম মুন্নার ক্যারিয়ারের শেষের সাথে সাথেই যেন বাংলাদেশের ফুটবলের সেই সোনালি দিনগুলো ফুরিয়ে আসতে শুরু করে। ভীষণ এক কিডনি রোগের কারণে মাত্র ৩০ বছর বয়সী তাকে খেলা ছেড়ে দিতে হয়। ভাবুন একবার, কেরিয়ারের সেরা সময়েই তার মাঠ থেকে বিদায়। আর ২০০৫ সালের ১২ই ফেব্রুয়ারি মাত্র ৩৮ বছর বয়সে এই কিংবদন্তি ফুটবলার আমাদের সবাইকে ছেড়ে চলে যান। আর অদ্ভুত ব্যাপার হল,
ঠিক ওই একই সময়ে কিন্তু বাংলাদেশের ফুটবলও যেন তার পথ হারিয়ে ফেলে। একদিকে ফেডারেশনের চরম অব্যবস্থাপনা, অন্যদিকে ক্রিকেটের আকাশচুম্বী জনপ্রিয়তা। জেলা পর্যায়ের লিগগুলো প্রায় বন্ধই হয়ে গেল। সব মিলিয়ে একসময়ের রাজার মতো থাকা ফুটবল তার জৌলুস হারিয়ে ফেলল। যে মাঠে ২০,০০০ দর্শক আসত, সেখানে ৫,০০০ লোক পাওয়াও কঠিন হয়ে গেল। তো প্রশ্নটা হলো, এত বছর পর আজ মোনেম মুন্নার সেই লিগাসিটা ঠিক কোথায় দাঁড়িয়ে? আমরা কি আসলেই তাকে মনে রেখেছি? অবশ্যই সরকারিভাবে তাকে সম্মান জানানোর চেষ্টা করা হয়েছে। যেমন ধরুন ২০০৮ সালে ঢাকার ধানমন্ডিতে ৮ নম্বর ব্রিজটার নাম রাখা হয় মোনেম মুন্না সেতু। কিন্তু সম্মানটা কি শুধু ওই নামটুকুর মধ্যে আটকে আছে? একজন ব্লগার যেমনটা লিখেছেন, অযত্ন আর অবহেলায় ফলকটি চোখ এড়িয়ে যায়। এই একটা কথাই যেন আমাদের একটা কঠিন বাস্তবতার মুখোমুখি করে দেয়। আর এর চেয়েও কষ্টের বাস্তবতাটা হয়তো অন্য জায়গায়। ২০১৩ সালে একজন ফুটবল প্রেমী একটা কমেন্ট করেছিলেন, যেটা আজও সত্যি। এখনকার ছেলেমেয়েদের কাছে ফুটবল মানে কি? মেসি, রোনাল্ডো, আর্জেন্টিনা, ব্রাজিল। তাদের কাছে মোনেম মুন্নার নামটা প্রায় শোনাই হয়নি। এই পুরো আলোচনা শেষে তাই একটাই বড় প্রশ্ন থেকে যায়, মোনেম মুন্নার মতো হিরোদের, যারা দেশের জন্য এত কিছু করেছেন, তাদের স্মৃতিটা আমরা কিভাবে বাঁচিয়ে রাখব? এই প্রশ্নটার উত্তর শায়দ আমাদের সবাইকেই খুঁজে বের করতে হবে।